জি স্যার। সো ওকে, রেফারেল এই সিচুয়েশনগুলো নিয়ে মোটামুটি আমাদের আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং একই সাথে রহিম এবং লিমার আলোচনা থেকে তোমাদের মধ্যে বিষয়টা ক্লিয়ার হয়েছে যে কোনোটাই কিন্তু কোনোটার উপরে প্রাধান্য পাবে না। এটা ডিপেন্ড করবে পার্টিকুলার সিচুয়েশনের উপরে, পার্টিকুলার দেশের উপরে। হ্যাঁ, আমরা আরো কিছু মামলা কিছুক্ষণের মধ্যে আলোচনা করব, তখন আমাদের কাছে আরো একটু ক্লিয়ার হবে। এখন আমরা নেক্সট স্লাইডে যাই। ওকে, সিচুয়েশন এবং কেস এটা কিন্তু একটু বুঝতে হবে। হ্যাঁ, তিনটা জিনিস আমি তোমাদেরকে বলি, যে সিচুয়েশন, দেন ইনভেস্টিগেশন এবং কেস। এই জিনিসটা আমি তোমাদেরকে যদি একটু, আমাদের যেখানে আমরা চ্যাট করছিলাম, একটা শব্দ হচ্ছে সিচুয়েশন, একটা শব্দ হচ্ছে ইনভেস্টিগেশন, আর একটা হচ্ছে কেস। হ্যাঁ, সিচুয়েশনটা হচ্ছে প্রথমে প্রি ট্রায়াল চেম্বারের সামনে, সিচুয়েশনটা হচ্ছে যে কোনো একটা ঘটনাকে বা ঘটনাক্রমকে আমরা সিচুয়েশন বলছি। ফর এক্সাম্পল, আমাদের এই অ্যারাবিয়া সিচুয়েশনটা কি, অ্যারাবিয়ার ঘটনাটাকে যদি আমরা বলি যে এই হাজারিবাগের ঘটনাক্রমকে একটা সিচুয়েশন বলা যেতে পারে। এখন আইসিসির প্রসিকিউটর বা আইসিসি যদি এখানে মানে প্রসিকিউশন যদি এখানে ইনভেস্টিগেশন শুরু করতে চায়, তাহলে তাদেরকে কি করতে হবে? তাহলে তাদেরকে প্রথমে নিজেদেরকে একটা প্রাইমারি ইনভেস্টিগেশন করে, মানে তোমার প্রসিকিউশন প্রাইমারি ইনভেস্টিগেশন করবে। ইনভেস্টিগেশন করে তারা প্রথমে এটাকে একটা সিচুয়েশনের মর্যাদা দেবে। ঠিক আছে? দেন এই সিচুয়েশনে তারা যদি ইনভেস্টিগেশন করতে চায়, তাহলে তারা এত লোক কোথায় চলে গেছিল? তাহলে তারা কার কাছে পারমিশন চাবে ইনভেস্টিগেশন শুরুর আগে? পিটিসি মানে কি? প্রি ট্রায়াল চেম্বার। আমি কিন্তু সংক্ষেপে লিখছি, ঠিক আছে? পি মানে প্রসিকিউশন, প্রি ট্রায়াল চেম্বার, পিটিসি। পরিষ্কার তো সবার কাছে? আয়নাল, শোনা যাচ্ছে? ওকে, থ্যাংক ইউ আয়নাল। তো আফগানিস্তানের মামলাতে কি হয়েছিল? আফগানিস্তানের মামলাতে তোমার 2017-তে প্রসিকিউশন প্রথমে প্রপ্রিয় মতু স্টার্ট করার জন্য আফগানিস্তানকে একটা সিচুয়েশন হিসেবে টার্ম করলো প্রথমে প্রসিকিউশন, তারা নিজেদের প্রাইমারি ইনভেস্টিগেশনের মাধ্যমে। তারপরে ফর্মাল ইনভেস্টিগেশন শুরু করার জন্য তারা প্রি ট্রায়াল চেম্বারে তারা অথরাইজেশনের জন্য সাবমিট করলো অ্যাপ্লিকেশন, মোশন সাবমিট করলো। সেই মোশনটা রিজেক্ট করেছে। রিজেক্ট করার পরে এখন প্রাইমারিলি প্রসিকিউশন প্ল্যানিং এ আছে যে তারা সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ফাইল করবে। ঠিক আছে? সুতরাং এখন যদি এই ইনভেস্টিগেশন অ্যালাউ হয়, সো আফটার ইনভেস্টিগেশন, ইফ পিটিসি পারমিটস investigation, then prosecutor will investigate. If the allegations are found আমি ট্রু বলছি, বাট শব্দটা ট্রু হবে না। হ্যাঁ, আর ফাউন্ড মানে প্রাইমা ফেসিলিও যদি তারা ফাউন্ড করে পায়, আর ফাউন্ড প্রাইমারিলি
found primarily, এটাই লিখি আমি, then they will start a case by filing charges before the, আবারও প্রি ট্রায়াল চেম্বারের সামনে তারা একটা চার্জ জমা দেবে। ঠিক আছে, এই পর্যন্ত বোঝার মধ্যে কারো কোনো ই আছে যে হোয়াট ইজ সিচুয়েশন এন্ড হোয়াট ইজ কেস, এবং কেস কখন শুরু হচ্ছে? বোঝা গেছে কিনা? জি স্যার, এখনো পর্যন্ত কোনো প্রবলেম নাই। না, তোমরা বুঝতেছো, আমি বুঝতে পারতেছি, কিন্তু সবাই বুঝতেছে কিনা, দ্যাট ইজ হোয়াট ইজ ইম্পর্টেন্ট। স্যার সবাই মিউট করে রেখেছে সামহাউ, মানে আচ্ছা, জি স্যার। বুঝেছি। না, একটা তো হচ্ছে ধরো প্রথমে একটা সিচুয়েশন, এটা দেখা যাচ্ছে এই হোয়াইট বোর্ডটা? না স্যার। তোমাদের সাথে তো আমি একটা হোয়াইট বোর্ড, কেউ কি দেখতে পাচ্ছো? হোয়াইট বোর্ডিং ইন প্রসেস দেখাচ্ছে, আর নিচে লেখা যে ফর নাও স্যার। অনলি মেম্বার্স অফ দিস অর্গানাইজেশন ক্যান পার্টিসিপেট, সুন ইউ উইল বি এবল টু, এরকম আর কি। ও, তোমরা দেখতে পাচ্ছ না? দেখি তোমাদেরকে কি। নো স্যার, নো স্যার। ওয়েব শেয়ার লিংক দেখা যায় স্যার, দেখা যায়। দেখো, যদি কেউ দেখতে না পারো তাহলে দিস ইজ দ্য লিংক, এটাতে ক্লিক করলেও তোমরা শেয়ারে দেখতে পারবা। কেউ বলছে দেখা যাচ্ছে, কেউ বলছে দেখা যাচ্ছে না, আমি কনফিউজড। স্যার ওটা আসলে স্যার ওই যে মানে মেসেজ অপশনে গিয়ে সেটা দেখতে হবে স্যার, চ্যাট অপশনে গিয়ে দেখতে হবে। ও আচ্ছা আচ্ছা দেখা যাবে। আচ্ছা, ঠিক আছে, উপরে তাহলে আর আমি এখানে হোয়াইট বোর্ডে কিছু না লিখি। মানে আমি যেটা বলতে চেয়েছিলাম যে সিচুয়েশনের পরে এটা একটা পিটিসি তে যেতে হবে, পিটিসি পারমিশন দিলে then it will go for investigation and after investigation it will become a case. এই লেখাটা আমার ধারণা কেউই দেখতে পাচ্ছে না, শুধু তুমি একাই বোধহয় দেখতে পাচ্ছ। ওকে, ঠিক আছে, let me get out of it. সুতরাং আই হোপ যে তোমরা মোটামুটি, আমি ওখানেও লিখে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। আমার মনে হয় যে তোমরা অনেকটাই দেখতে পেয়েছো। সো লেটস গেট ব্যাক টু দিস। পাওয়ার পয়েন্টটা তো দেখতে পাচ্ছ সবাই? জি স্যার, পাওয়ার পয়েন্ট দেখা যাচ্ছে। ওকে, সিচুয়েশন দেখা যাচ্ছে। আর্টিকেল 14(1) এ এটা রেফার করা যাবে। আইসিসি স্ট্যাচুটের আর্টিকেল 14(1) অনুযায়ী যে কোনো সিচুয়েশন, ওই যে যেটা আমরা বললাম যে সেলফ রেফারাল হবে, বা যে নন স্টেট পার্টি সেও রেফার করতে পারবে। Case cannot be heard at all if the ICC lacks jurisdiction over the situation from which the case arises. So ICC এর যে jurisdictional যে লিমিটেশনটা আছে, তাই না? একটা তো হচ্ছে ওই যে 1 জুলাই 2002 এর আগের ঘটনা হলে নিতে পারবে না, নন স্টেট পার্টি হলে সে সরাসরি jurisdiction এক্সারসাইজ করতে পারবে না unless it is referred by UNSC। এবং আরো একটা আছে যে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল যে কোনো রেজলিউশনের মাধ্যমে যে কোনো ম্যাটারকে রেফার করে দিতে পারে। হ্যাঁ, সেটাও আমরা দেখব, মানে ডিফার করে দিতে পারে, বলতে পারে যে 12 মাসের জন্য এই বিষয়ে তোমরা কোনো তদন্ত বা কোনো মুভমেন্ট করবে না। এখন আমরা খুব দ্রুতই, আবার যেন কে একজন জয়েন করেছে, তাকে অ্যাড করে দিয়ে আসতে হবে। ওকে, সো পজ, আমরা একটু রিফ্লেকশন নেই। এটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন, তাই না? তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ? আইনাল? জি স্যার, দেখতে পাচ্ছি। যে প্রশ্নটা হচ্ছে কি যে why doesn't the ICC prosecute বুশ and ব্লেয়ার? কেন বুশ and ব্লেয়ারকে প্রসিকিউট করবে কেন? যেহেতু তারা আফগানিস্তানে
এবং ইরানে স্যার, বলতে গেলে যে একটা ইরা- আনঅথরাইজ যুদ্ধ তারা শুরু করলো। এই জি, যে আনঅথরাইজড যুদ্ধ, এই আনঅথরাইজড যুদ্ধের জন্য তাদেরকে আমরা আইসিসিতে কেন বিচার করতে পারছি না? প্রথমে যদি আমরা ইউএস এর কথা ধরি, প্রথমত আফগানিস্তানে যখন ইনভেড করেছে ইউকে অ্যান্ড ইউএসএ, তখন সেটা 2002 এর আগে ছিল, ঠিক আছে? এটা হচ্ছে এই কারণে টেম্পোরাল জুরিসডিকশনের একটা বাধা আছে। সেকেন্ড ইস্যুটা হচ্ছে যে সেখানে ন্যাশনালিটি জুরিসডিকশন, অর্থাৎ ইউএস এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা তো স্টেট পার্টি না, তাদেরকে তো ট্রাই করা যাচ্ছে না, তাই না? কিন্তু ব্লেয়ার কিন্তু ইউকে ইজ আ মেম্বার, ইউকে হি কুড হ্যাভ বিন ট্রাইড, কিন্তু তাকে আবার ট্রাই করা যাচ্ছে না বিকজ অফ টেম্পোরাল জুরিসডিকশন। এখন এরপরে যেটা কথা, যে তাদেরকে আসলে ঠিক কোন অপরাধের জন্য তাদের বিচার করা হবে? তাদেরকে কি জেনোসাইডের জন্য বিচার করা হবে, না তাদেরকে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির জন্য বিচার করা হবে, না তাদেরকে ওয়ার ক্রাইমস ভায়োলেশনের জন্য বিচার করা হবে? তাদের বিরুদ্ধে মূল অ্যালিগেশনটা হচ্ছে তারা অ্যাগ্রেশন, ক্রাইম অফ অ্যাগ্রেশন কমিট করেছে। কিন্তু তোমরা জানো যে ক্রাইম অফ অ্যাগ্রেশন, the crime itself was inserted in the ICC statute in 2010, and then it was said যে 2017 সালের মধ্যে যদি কত 120টা 125টা দেশ যদি এটাকে র্যাটিফাই করে, only then it will come into power, into exercise, এবং সেটা হয়েছে 2017 সালে। সো ইট কেম ইনটু এক্সারসাইজ ইন 2017। এখন কথা হচ্ছে যে এই একে তো টেম্পোরাল জুরিসডিকশনের বাধা, তার উপরে এটা এই সংজ্ঞাটাকে কার্যকরী করা হয়েছে 2017 সাল থেকে। সো এটাকে একটা রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে ওই বিচার, অপরাধের বিচারটা করা যাবে কি না, সেটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। যে কারণে আইসিসি ইচ্ছা করলেই বুশ এবং ব্লেয়ারকে প্রসিকিউট করতে পারছে না। আর আফগানিস্তানের সিচুয়েশনের প্রেজেন্ট অবস্থাটা তো আমি বারবারই বলেছি, বাট তারপরেও আমি নিচে লিখে দিয়েছি। এই রিফ্লেকশনটা কি বোঝা গেছে অন আ ভেরি কন্টেম্পোরারি ইস্যু? স্যার আমার একটা Yes, কোয়েশ্চেন sir. ছিল, ছোট একটা কোয়েশ্চেন। প্লিজ বলো। স্যার আমরা অনেক সময় দেখেছি স্যার, নুরেমবার্গ ট্রাইব্যুনাল থেকে সবগুলো ট্রাইব্যুনালই স্পেসিফিক কোনো ঘটনা যদি ঘটে সেটার উপর এমফাসাইজ দিয়ে আমরা ট্রাইব্যুনাল কিংবা কোর্ট যাই হোক সেগুলো স্যার এস্টাবলিশ করা হয় এবং এই ক্রাইমগুলো ট্রাই করার চেষ্টা করা হয়। এখন স্যার আমার কথা হলো, এখানে স্যার বুশ এবং ব্ল্যারের এই কাহিনীটা, যেহেতু এটা এত কমপ্লেক্স ইস্যু, আমরা আইসিসির আন্ডারে করতে পারছি না। সো এখানে কি স্যার ইউকে চেষ্টা করলে ওরা কি নিজেরা কোনো ট্রাইব্যুনাল গঠন করে ওদেরকে ট্রাই করতে পারে কিনা? পারে, মানে কি ধরো স্কোপ? যে দেশগুলোর, মানে ধরো বেলজিয়াম, কথার কথা, বেলজিয়ামের কিন্তু ইউনিভার্সাল জুরিসডিকশন আছে তাদের কোর্টগুলোর, যে কোনো দেশে যদি ইন্টারন্যাশনাল ক্রাইমস সংঘটিত হয় তাহলে তারা তাদের কোর্টে বিচার করতে পারবে, ঠিক আছে, উইদাউট এনি লিমিটেশন। তো কিন্তু সমস্যাটা হচ্ছে যে তাদের সাথে তো ইউএস এর যে ডিপ্লোম্যাটিক টাই, যে পলিটিক্যাল রিলেশন, সেই কারণে তারা ট্রাই করবে না। কথাটা বোঝা গেছে? সো যে দেশই তাদেরকে ট্রাই করুক, তাদের পলিটিক্যাল উইল থাকতে হবে। যেমন ধরো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে বাংলাদেশ না গিয়ে গাম্বিয়া কেন গেল? হোয়াট ইজ দ্য অ্যান্সার? কারণ বাংলাদেশ তো ইচ্ছা করলে যেতে পারতো অনেক আগে, কিন্তু বাংলাদেশ তো যায়নি। বাংলাদেশই তো সবচেয়ে শুটিং কান্ট্রি ছিল, কারণ বাংলাদেশেই হচ্ছে জিনিসটা। জি স্যার। রাইট? তো স্যার এটাই আমার কোশ্চেন ছিল, যে ইচ্ছা করলে তো স্যার অনেক বেশি পারে। না যাচ্ছে স্যার, একটু কারণ আছে স্যার। বলো, একটু পরিষ্কার করে বলো প্লিজ আরেকবার। আপনি বলছিলেন যে বাংলাদেশ যাচ্ছে না কারণ বাংলাদেশের এখানে মানে ডিরেক্টলি যাওয়ার সম্ভাবনা নাই, নাকি এরকম কিছু একটা বলছিলেন স্যার। না, বাংলাদেশ তাদের মধ্যে যে বাইল্যাটারাল যে সম্পর্ক সেটাও যেমন নষ্ট করতে চায় না, আবার যেহেতু আমরা বর্ডার শেয়ার করি, সো সেই বর্ডার শেয়ার করার মধ্যেও কোনো ধরনের কোনো মানে প্রতিবেশীর সাথে সে একটা শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার স্বার্থে সে কোনো কথা বলতেছে না, যে প্রতিবেশী নিয়ে যাবে ওদেরকে, এই আশায় সে এখনো বুক বেঁধে আছে। সো ইন্টারন্যাশনাল কমিউনিটি তাদেরকে হয়তো বা বলবে, আছে না যে গ্রামের মাতব্বরের বলার জন্য তারা অপেক্ষা করছে আর কি, ঠিক আছে? ওকে, আমরা স্যার, হ্যাঁ প্লিজ।
স্যার ওই আমি যেটা বলবো স্যার যে মামলা তো মন চাইলেই করা যায় না স্যার, ইন্টারন্যাশনাল পলিটিক্স এর ব্যাপার আছে। আমরা অনেক দাতা দেশ থেকে আমরা ত্রাণ সহযোগিতা পাই স্যার, আমাদের বর্ডার শেয়ার করতে হয়, আমাদের অনেক দেশের কাছে ত্রাণ চাইতে হয়, সাহায্য চাইতে হয়। সো আমরা যদি কালকে মায়ানমারের বিরুদ্ধে মামলা করি স্যার, আমাদের ইন্টারন্যাশনাল কমিউনিটির অনেক বেশি প্রেশার আসবে স্যার। সেক্ষেত্রে আমরা ইন্টারন্যাশনাল ব্যাপারটা মাথায় নিয়ে আমরা মামলা করি না স্যার। আমি অলসো মানে দিস ইজ ওয়ান অফ দ্য আসপেক্ট, আমি বলবো না যে দিস ইজ কনক্লুসিভ, this is one of the aspect that why Bangladesh didn't go for a case of filing a situation or advisory opinion in the ICJ. ঠিক আছে? এবং স্যার আরেকটা ব্যাপার স্যার, ইন্টারন্যাশনাল কোনো কেস চালাইতে হলে স্যার প্রচুর পরিমাণ টাকার প্রয়োজন আছে। আমরা মায়ানমারের পক্ষে লড়ার জন্য এত টাকা কেন খরচ করবো স্যার, এটাও একটা ব্যাপার আছে। না, মায়ানমারের পক্ষে তো আর লড়বো না, আমরা তো মায়ানমারের বিপক্ষে মামলা করতাম না। সেইখানে ইন্টারন্যাশনাল লয়ার এগুলো একটা ব্যাপার স্যাপার তো অবশ্যই আছে। যেখানে গাম্বিয়া তাদের খরচ কমিয়ে দিয়েছে, তাদের আইনমন্ত্রী গিয়ে সাবমিট করেছে। স্যার এগুলা কোনো ব্যাপার না স্যার, রাজনৈতিক কারণ মেইনলি হচ্ছে আমাদের সমস্যা। আমরা তখন তাদেরকে নিছি স্যার তখন রাজনৈতিক একটা আমাদের হচ্ছে ফায়দা হাসিল করার জন্য। এখন স্যার আমরা নিয়ে আর কি বিপদে পড়ছি এখন। What Ainal also said is also another aspect. ঠিক আছে? That is also another aspect. এখন আমাদের দুটো অ্যাসপেক্টই কিন্তু আছে এবং কোনো অ্যাসপেক্টকেই আমরা কিন্তু বড় গলা অস্বীকার করার মতন পজিশনে নেই না। সুতরাং আমাদের এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রেখেই আলোচনাতে এগিয়ে যেতে হবে। এখন আসি যে আইসিসির প্রসিকিউটর ইনিশিয়েটেড কেস প্রো মতু, এই যে আরাবিয়ার ক্ষেত্রে আমাদের লিমা সাজেশন দিল যে কেন আমরা প্রো মতুতে যাব না বা গেলে কি হবে, সেইখানে বা কেন যাব, সেই ক্ষেত্রে যে বাধাগুলোর কথা আমাদের রহিম বলতে পারতো সেগুলো হচ্ছে যে প্রসিকিউটর কিন্তু পলিটিক্যালি মোটিভেটেড কেসকে ইন্ট্রোডিউস করতে পারে, যদিও এখন পর্যন্ত সে কিন্তু খুব একটা করে নাই। এর কারণ দুটো লিমিটেশনের কারণে পলিটিক্যালি মোটিভেটেড কেস প্রসিকিউটর ইন্ট্রোডিউস করতে পারে নাই। একটা হচ্ছে ডিউ টু টু লিমিটেশনস, সেটা হচ্ছে আর্টিকেল 15, আইসিসি প্রি ট্রায়াল চেম্বারের কাছ থেকে তার অথরাইজেশন নিতে হয় এবং সেখানে প্রসিকিউটরকে স্যাটিসফাই করতে হয় একটা টেস্ট, সেটা হচ্ছে যে এ রিজনেবল বেসিস টু প্রসিড। এই যে রিজনেবল বেসিস টু প্রসিড, তোমরা আইনের ছাত্র হিসেবে জানো যে রিজনেবল ম্যানেরই অ্যাম্বিট কত বিশাল, সেখানে রিজনেবল বেসিস টু প্রসিড মানে আমি বলবো যে অ্যাম্বিট বিশাল না, অ্যাম্বিট খুব ন্যারো। ইনফ্যাক্ট আসলে অ্যাম্বিট বিশাল না, অ্যাম্বিট ইজ ভেরি ন্যারো। সো সেই ক্ষেত্রে রিজনেবল বেসিস টু প্রসিড ইজ অলসো ভেরি ন্যারো। আরেকটা হচ্ছে প্রিন্সিপাল অফ কমপ্লিমেন্টারিটি, যেটা আমাদের রহিম বলেছে যে অবশ্যই একটা স্টেট প্রথমে অফার করবে যে আমি ট্রাই করব, আমার দেশের মাটিতে অপরাধ সংঘটিত হয়েছে, আমার দেশের নাগরিক হোক বা অন্য দেশের নাগরিক হোক, অপরাধটা আমার দেশে হয়েছে, ভিকটিম আমার দেশের, সুতরাং আমি তাদেরকে বিচার আগে করব। সো প্রিন্সিপাল অফ কমপ্লিমেন্টারিটি ট্রিগার করলে এটা সবচেয়ে বেশি হবে। এখন আমরা একটা লেট মি সি একটা রিয়েল পিকচারটা কি, যে কতগুলো মামলা আসলে প্রক্রিয় মতুর মাধ্যমে গিয়েছে আর কতগুলো মামলা অন্যান্যভাবে ইউএনএসসি পাঠিয়েছে। তোমরা দেখো এখানে রিয়েল পিকচারটা দেখার আগেই যে মোস্ট অফ দ্য কেসেস হ্যাভ অ্যারাইজেন আউট অফ রেফারেলস ফ্রম এ স্টেট পার্টি অর দ্য ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল। আর এই পর্যন্ত প্রি ট্রায়াল চেম্বার, আমি এখানে 2 সিচুয়েশন লিখেছি, এটা আমি চেঞ্জ করতে ভুলে গেছি, এটা হবে 3 সিচুয়েশনস। একটা হচ্ছে সিচুয়েশন ইন কেনিয়া ইন মার্চ 2010, একটা হচ্ছে সিচুয়েশন ইন কোত দি ইভোর ইন অক্টোবর 2011, সিচুয়েশন ইন বাংলাদেশ অ্যান্ড মায়ানমার। এর মধ্যে কেনিয়ারটা হচ্ছে নির্বাচন সংক্রান্ত সহিংসতা, কোত দি ইভোরেও এটা তাদের ইন্টারনাল সিভিল ওয়ার, আর বাংলাদেশ এন্ড মায়ানমার সম্পর্কে ইউ নো ভেরি ওয়েল, এটা নিয়ে আমার বলার কিছু নাই। বাট হোয়াট ইজ দ্য রিয়েল পিকচার? লেট আস সি দ্য রিয়েল পিকচার। হ্যাঁ, আমি জানি না এই স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ কিনা, নতুন যে স্ক্রিনটা ওপেন হয়েছে। স্যার দেখা যায় স্যার, দেখা যায়? দেখা যাচ্ছে। ও গ্রেট। ওকে, দেখো এইটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোয়ালিশন ফর দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের ওয়েবসাইট। তাদের ওয়েবসাইটে দেখো অলরেডি কোন মামলাগুলোতে ইনভেস্টিগেশন অনগোয়িং আছে। কেনিয়া, এবং এই যে এখানে লেখা আছে কেনিয়ার ইলেকশনস ইন কেনিয়া, লিবিয়া, এইটা ইউনাইটেড সিকিউরিটি কাউন্সিল রেফার করেছে, আর এইটা কেনিয়ার সেলফ রেফারাল। একইভাবে জর্জিয়া এবং রাশিয়ার মধ্যে যে একটা ঘটনা চলছে এখন, সেইখানে এটা একটা সেলফ রেফারাল ঘটনা। তারপরে মালি রেফার দ্য সিচুয়েশন, মালিরটা সেলফ রেফারাল ইনভেস্টিগেশন অনগোয়িং। বাংলাদেশ, ইউ অল নো দিস ইজ প্রো মতু, রাইট?
কোত দিভোর আমি কেবলই বললাম দিস ইজ অলসো প্রপ্রিয় মতু, ইনভেস্টিগেশনটা ওনারা নিজেরা মানে প্রসিকিউশন থেকে নিজে থেকে ওপেন করা হয়েছে এবং প্রি ট্রায়াল চেম্বার পারমিশন দিয়েছে। বুরুন্ডি ইজ অলসো a referral, self referral. সুদান ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল রেফারেল। আর সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এটা প্রথমটা ছিল প্রপ্রিয় মতু, কিন্তু পরবর্তীতে এটা সেলফ রেফারেল একটা ঘটনা। সেখানে তারা আবার প্রথম ঘটনাতে বেম্বাকে বিচার করে, তোমরা জানো এই কিছুদিন আগেই বেম্বা আপিলে বেকসুর খালাস হয়ে গেছে, এখন আবার তারা একটা সেকেন্ড রেফারেল করে পাঠিয়েছে অন্য একটা ঘটনা, সেই ঘটনাটার তারা এখন ইনভেস্টিগেশন করছে। এরপরে উগান্ডা অলসো ইটস এ সেলফ রেফারেল, তারা 2004 সালের একটা ঘটনাকে তারা সেলফ রেফারেল হিসেবে নিয়ে এসছে। সো দিজ আর দ্য ইনভেস্টিগেশনস অনগোয়িং, রাইট? আর প্রিলিমিনারি এক্সামিনেশনস কোন কোন দেশে হচ্ছে। সো দিস ইজ প্রিলিমিনারি এক্সামিনেশন, উইচ মিনস ইনভেস্টিগেশনের পরের স্টেজ, ঠিক আছে? প্রিলিমিনারি এক্সামিনেশন হচ্ছে ইনভেস্টিগেশনের পরের স্টেজ, এবং তোমরা দেখছো যে গিনি, ইরাক, আফগানিস্তান, দিজ আর প্রিলিমিনারি এক্সামিনেশনস। যদিও আফগানিস্তানে unanimously they have rejected, pre-trial chamber 2 has unanimously rejected their application. For Nigeria is also in preliminary examination stage, Colombia, Venezuela, Philippines, etc., etc., they are all in that stage. আর ট্রায়াল যেগুলোর চলছে এই মুহূর্তে 1, 2, 3 বেম্বা, এই যে মামলাটা তোমরা দেখছো জন পিয়ের বেম্বা, এই বেম্বা কিন্তু একটা কেসে বেকসুর খালাস হয়ে গেছে, কিন্তু তার বিরুদ্ধে এখন নতুন একটা অভিযোগ এসছে, টেম্পারিং দ্য কোর্স অফ জাস্টিস, সেইটার অভিযোগে তার বিচার চলছে এখন। আর এরপরে অনেকগুলো মামলা চলছে এখন, বস্কো, তাগান্দা, এই মামলাগুলোই এই মুহূর্তে চলমান আছে। 1, 2, 3, 4, 4টা মামলা এই মুহূর্তে চলমান আছে। প্রি ট্রায়াল স্টেজে কয়টা আছে এগুলো সবই দেয়া আছে, আর রিপারেশনস নিয়ে কোন কোন মামলায় শুনানি চলছে সবকিছু ডিটেলস তোমরা এখানে আসলে পাবে। আর যেগুলো শেষ হয়েছে এর মধ্যে, যে এই গার্দা, উইলিয়াম রুতো, আব্দুল্লাহ আল সেনুসি, এই যে মামলাটা আমরা বলেছি অলরেডি, তোমরা এখানে দেখতে পারো, এটা অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে লিবিয়াতে। আবার এরকম মামলাগুলোর কিন্তু আমাদের বিচার শেষ হয়েছে, এবং এইগুলো আর বাকিগুলো এই যে তোমরা দেখছো কোনগুলো প্রি রিপারেশন স্টেজে আছে, কোনগুলো প্রি ট্রায়াল স্টেজে আছে। তোমরা যদি এই ওয়েবসাইটটা, আমি তোমাদেরকে লিংকটা আবার আমি চ্যাটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, সো এখান থেকে তোমরা এই লিংকটা নিয়ে তোমরা মোটামুটি নিজেদেরকেও আপডেটে রাখতে পারো, এবং পরীক্ষার খাতায় যখন লিখবে অবশ্যই আপডেটেড ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করতে হবে। Okay, now let us get back to the slide again. স্লাইডটা দেখতে পাচ্ছ তোমরা? দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। জি স্যার, পাচ্ছি। Okay, okay, thank you. For a moment I thought everyone is gone. Okay, now the second trigger mechanism, UN Security Council referral and deferral, অর্থাৎ যেটা আমি বারবারই বলছি যে আইসিসি স্ট্যাটিউট তারা আইসিসি স্ট্যাটিউট স্বীকার করে নিয়েছে যে ইউএন চার্টারের চ্যাপ্টার 7-এ সিকিউরিটি কাউন্সিলকে যে অথরিটি দেওয়া হয়েছে যে তারা যে কোনো ট্রাইব্যুনাল স্টাবলিশ করতে পারবে, যে কোনো পিস অ্যান্ড সিকিউরিটি এস্টাবলিশের জন্য অথবা রেফার করতে পারবে, সেটাকে তারা স্বীকার করে নিয়েছে। এবং এই পর্যন্ত, এবং এটা বলা হয়েছে আর্টিকেল 13-এ, এই পর্যন্ত দুটো কেস শুধুমাত্র তারা রেফার করেছে, একটা হচ্ছে সুদান, একটা হচ্ছে লিবিয়া। লিবিয়ার মামলাটা, এই দুটো সিচুয়েশনকে তারা রেফার করেছে, একটা হচ্ছে সুদান, একটা হচ্ছে লিবিয়া। তোমরা যদি নিয়মিত পত্রপত্রিকা পড়ে থাকো তাহলে তোমরা জানো যে সুদানের যে আল বশির, তাকে এই 2019 সালে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। 1989 সাল থেকে 2019 পর্যন্ত সে ক্ষমতায় ছিল। একটা কুদ এতাতের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে 2019 সালে, এবং এই ক্ষমতাচ্যুতির পর থেকে তিনি বন্দী আছেন এবং অলরেডি তাকে করাপশনের জন্য তিনি শাস্তি খাচ্ছেন। তার ট্রায়াল শেষ হয়েছে সুদানে। এখন সুদানের অথরিটি তাকে আইসিসির হাতে তুলে দেবে যাতে আইসিসি তার বিচার শুরু করতে পারে। আর লিবিয়ার সিচুয়েশনে বেসিক্যালি দুটো মামলা তাদের কাছে এসেছিল, একটা হচ্ছে গাদ্দাফির মামলা আর একটা হচ্ছে সেনুসির মামলা। গাদ্দাফির মামলাটাকে তারা রেখেছে, তারা গাদ্দাফির বিচার করবে এখানে, কিন্তু সেনুসির মামলাটা তারা লিবিয়ান অথরিটিকে ফেরত দিয়ে দিয়েছে। কেন ফেরত দিয়ে দিয়েছে?
এটা তোমাদেরকে পড়ে বের করতে হবে, নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব। আর ইউএন সিকিউরিটি কাউন্সিল ডেফারও করতে পারে। আর্টিকেল 16 অনুযায়ী সিকিউরিটি কাউন্সিল যে কোনো ইনভেস্টিগেশন 12 মাসের জন্য ডেফার করে দিতে পারে। 12 মাস পরে তাদেরকে আবার এটা লিখিতভাবে একটা রেজলিউশনের মাধ্যমে রিনিউ করতে হবে, এবং যদি তারা রিনিউ না করে তাহলে প্রসিকিউটর কিন্তু ইনভেস্টিগেশন শুরু করে দিতে পারে। এখন ইউএন সিকিউরিটি কাউন্সিলের বেশ কয়েকটা রেজলিউশন আছে, সেই রেজলিউশনগুলো নিয়ে একটু সামান্যভাবে আলাপ করা। যেমন ধরো 2002 সালের 1422 নং রেজলিউশন এবং 2003 সালের 1487 নং রেজলিউশন, এই দুটো রেজলিউশনই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সিকিউরিটি কাউন্সিল থেকে তারা পাশ করে নিয়েছিল, যেখানে বলা হয়েছিল যে আইসিসি কোনোভাবেই নন স্টেট পার্টির কোনো সিটিজেনকে বিচার করতে পারবে না। কিন্তু সেটা শুধুমাত্র 1 বছরের জন্য ছিল, পরবর্তীতে তারা এটাকে আর রিনিউ করে নাই, যে কারণে নাও আইসিসি ক্যান ট্রাই ইভেন আ সিটিজেন অফ নন মেম্বার স্টেট। কিন্তু আমেরিকা এখন যে স্ট্যান্ডটা নিয়েছে, যেটা তোমরা দেখেছো, আমেরিকা ক্যাটাগরিক্যালি বলেছে তারা আইসিসি জুরিসডিকশন মানে না। সুতরাং কোনো আমেরিকান সিটিজেনের বিরুদ্ধে মেম্বার স্টেট পার্টিতে ক্রাইম সংঘটিত করার জন্য যদি আইসিসি বিচার করতে চায়, সেই ক্ষেত্রে আমেরিকা তাদের জুরিসডিকশনকে ডিনাই করবে। কিন্তু আইসিসির ক্ষেত্রে ইউএন সিকিউরিটি কাউন্সিল থেকে কোনো বাধা নাই। আর 2003 সালে 1497 নম্বর রেজলিউশন আর 2005 সালের 1593 নম্বর রেজলিউশন, এই দুটো রেজলিউশন দিয়ে বলা হয়েছে যে পিস কিপিং মিশনগুলোতে যদি নন স্টেট পার্টির কোনো সেনা সদস্য কোনো ইন্টারন্যাশনাল ক্রাইম সংঘটিত করে থাকে তাহলে তার বিচার করতে পারবে না। এখন এই দুটো রেজলিউশন কিন্তু স্টিল কন্টিনিউইং। এখন স্টিল কন্টিনিউইং এখানে এর কারণে একটা প্রশ্ন দেখা দিয়েছে যে আইসিসি কি ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিলের রেজলিউশন মানতে বাধ্য? তারা কি ইউনাইটেড সিকিউরিটি কাউন্সিলের অধীনস্থ কোনো সংস্থা, নাকি তারা কনকারেন্ট একটা সংস্থা? দেখা যাচ্ছে যে সব জায়গায় বলা হয়েছে তারা কনকারেন্ট, তারা স্বাধীন। তাহলে আইসিসি ধরা যাক বলল যে আমরা 1497 আর 1593 আমরা মানব না। আমরা যে কোনো নন স্টেট পার্টির যদি পিস কিপার থাকে, ফর এক্সাম্পল ইন্ডিয়ার কোনো পিস কিপার যদি ঘানাতে গিয়ে যদি কোনো ক্রাইম সংগঠন করে, তাহলে তার বিচার আইসিসি করতে চাইতে পারে। কিন্তু সমস্যাটা হয়েছে যে ঘানা তো স্টেট পার্টি। এখন সমস্যাটা হচ্ছে যে ঘানা আইসিসির জুরিসডিকশন যেভাবে তার উপরে অ্যাপ্লিকেবল, একইভাবে সিকিউরিটি কাউন্সিলের রেজলিউশনও কিন্তু তার জন্য বাধ্যকর, তাকে কিন্তু সেটা মানতে হবে। সুতরাং আইসিসি রেজলিউশন মানুক বা না মানুক, ঘানাকে কিন্তু সিকিউরিটি কাউন্সিলের রেজলিউশন মানতে হবে। সুতরাং ঘানা 1497 এবং 1593 অনুযায়ী ওই ইন্ডিয়ান সোলজারকে কিন্তু আইসিসির হাতে তুলে দেবে না। ঠিক আছে? সুতরাং the principle is that ICC cannot be prohibited from complying with an ICC request for the surrender of a suspect to the extent this conflicted with these United Nations Security Council resolutions. ঠিক আছে? তাদেরকে প্রহিবিট করা যাবে না কমপ্লাই করার জন্য, আইসিসি কে প্রহিবিট করা যাবে না। কিন্তু যে দেশগুলো ইউএন সিকিউরিটি কাউন্সিলের, প্রায় প্রত্যেকটা দেশই তো ইউএন সিকিউরিটি কাউন্সিলের রেজলিউশন দ্বারা বাধ্য। ঠিক আছে? এই আলোচনার ভিতরে কারো কোনো প্রশ্ন আছে, আর কোনো মতামত আছে? নো স্যার। ওকে, থ্যাংক ইউ। সো আমরা আজকের দিনের একদম লাস্ট পয়েন্টটাতে এখন আমরা যাব, যেটা নিয়ে আমরা অলরেডি বিস্তারিত আলোচনা করেছি, কিন্তু আরেকটু আলোচনা করা প্রয়োজন। স্টেট পার্টি রেফারেল, যেটা হচ্ছে স্টেট পার্টি রেফারেল থার্ড ট্রিগার মেকানিজম, and it includes self referral and non-state party acceptance of jurisdiction. For example, Article 14 sub article 1 এ বলা হচ্ছে স্টেট পার্টি রেফারেল, যে কোনো স্টেট পার্টি তারা পাঠাতে পারে। এখন এবং আইসিসির রুলস অফ প্রসিডিউর এবং অ্যান্ড এভিডেন্স, এখানে বলা হচ্ছে যে মেকানিজম ফর কনফারিং জুরিসডিকশন ওভার আ সিচুয়েশন দ্যাট ইজ পার্টিকুলার কনফ্লিক্ট and all the crimes arising from it can be referred to কাকে? আইসিসি কে রেফার করা যাবে। যে আর্টিকেল 14 এর যে মেকানিজম, দিস ইজ আ মেকানিজম ফর কনফারিং জুরিসডিকশন ওভার আ সিচুয়েশন, অর্থাৎ যে কোনো স্টেট, যে যেমন আরাবিয়া,
তাদের যদি হাজারীবাগের সিচুয়েশনটাকে তারা রেফার করতে চায়, তাহলে তারা কি করবে? শুধু কি বলবে যে হাজারীবাগের 10 নম্বর বাড়িতে যে ঘটনা ঘটেছে? নো, হাজারীবাগকে রেফার করতে হলে টোটাল হাজারীবাগের যত ইনসিডেন্ট ঘটেছে, যত ক্রাইম সংঘটিত হয়েছে, সবগুলোই তাকে রেফার করতে হবে ওই পার্টিকুলার এরিয়া। এবং ইট ইজ নট রেস্ট্রিক্টেড টু ক্রাইমস উইদিন দ্য স্টেট পার্টি টেরিটরি, অর্থাৎ এই স্টেট পার্টি রেফারেলের ক্ষেত্রে শুধুমাত্র তার টেরিটরিতে সংঘটিত ঘটনায় রেফার করতে পারবে না। সে ইচ্ছা করলে বলতে পারবে অন্য স্টেট পার্টি, যেমন ঘানা ইচ্ছা করলে বলতে পারবে ওকে উগান্ডাতে যে ঘটনাটা ঘটেছে আমি এটা রেফার করলাম, আমি চাই উগান্ডার ঘটনার বিচার আইসিসিতে হোক, এটাও সে রেফার করতে পারবে। অথবা সে বলতে পারবে ইনভলভিং স্টেট পার্টি ন্যাশনালস, সে তার নিজের স্টেট পার্টি মানে অন্য নন স্টেট পার্টি তার ভূখণ্ডে যদি কোনো ক্রাইম কমিট করে তাহলে সেটাকেও সে রেফার করতে পারবে। কিন্তু রেফার করা মানেই কি কেস হয়ে যাওয়া? সেটা কিন্তু না, সেটা কিন্তু আমি বারবারই বলছি। একটা রেফার করলে সেটাতে ইনভেস্টিগেশন শুরু করার জন্য কাকে পারমিশন নিতে হবে? প্রসিকিউটরকে একটা পারমিশন নিতে হবে প্রি ট্রায়াল চেম্বার থেকে। প্রি ট্রায়াল চেম্বারের পারমিশনের পরেই আসলে কিন্তু এই স্টেট রেফারেলের কার্যক্রম শুরু হবে। আচ্ছা, আর্টিকেল 12 সাব আর্টিকেল 3 তে বলা হয়েছে যে এ নন স্টেট পার্টি মে অ্যাকসেপ্ট দ্য জুরিসডিকশন অফ দ্য কোর্ট উইথ রেসপেক্ট টু দ্য ক্রাইম ইন কোয়েশ্চেন। শুধুমাত্র পার্টিকুলার ক্রাইমের ক্ষেত্রে তারা বলতে পারে পার্টিকুলার এরিয়ার পার্টিকুলার ক্রাইম, যে অমুক এরিয়ার তে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি জেনোসাইড সংঘটিত হয়েছে, এটা শুধু একটা বিচার করো। ইট ডাজ নট কনস্টিটিউট আ রেফারেল, এইটাকে কিন্তু আমরা একটা রেফারেলও বলতে পারি না। সো ফার্দার ট্রিগার, অর্থাৎ যখন নন স্টেট পার্টি জুরিসডিকশন অ্যাকসেপ্ট করে নেয়, তারপরে আমরা যে তিনটা ট্রিগার মেকানিজমের কথা বলেছি, যে একটা হলো প্রপ্রিয় মতু, একটা হচ্ছে সিকিউরিটি কাউন্সিল রেফারেল, আর একটা হচ্ছে রেফারেল অফ আ সিচুয়েশন বাই আ স্টেট পার্টি, এর তিনটার কোনো একটা থাকতে হবে। অর্থাৎ কালকে ইন্ডিয়া যদি কাশ্মীরের কোনো ঘটনাকে কাশ্মীরের কোনো ঘটনাকে রেফার করে যে আইসিসির কাছে, তাহলে আইসিসি কি করবে? তাহলে আইসিসি সেখানে তাদের যে তিনটা মেকানিজম আছে, এই তিনটা মেকানিজমের যে কোনো একটা মেকানিজমকে ব্যবহার করে এটাকে প্রি ট্রায়াল চেম্বারের সামনে আগে প্লেস করতে হবে। ঠিক আছে, এই পর্যন্ত দুটো ঘটনা এরকম ঘটেছে। যেমন কোত দি ইভোর, তারা নন স্টেট পার্টি এবং প্যালেস্টাইন নন স্টেট পার্টি, কিন্তু তারা তাদের পার্টিকুলার সিচুয়েশনকে রেফার করেছে। এই পার্টিকুলার সিচুয়েশনকে রেফার করার পরে প্রসিকিউশন থেকে প্রপ্রিয় মতো ইউজ করে তারা এগুলোকে প্লেস করেছে বিফোর দ্য প্রি ট্রায়াল চেম্বার। প্রি ট্রায়াল চেম্বার দেন তাদেরকে অথরাইজেশন দিয়েছে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য, এবং তারা সেখানে ইনভেস্টিগেশন করছে। ওকে, এরপরে যদি আমরা দেখি নেক্সট ইস্যুতে, যে এই যে সেলফ রেফারেল, এই সেলফ রেফারেলের সিচুয়েশনের ডেফিনেশনটা যেটা আমি দিয়েছিলাম, সেই জায়গাটা আমরা দেখি যে এ সিচুয়েশন where a state party neither attempts to prosecute nor to investigate international crimes committed within its territory, but simply refers an entire situation to ICC. For example, Congo, Uganda, Central African Republic and Mali. or এই কথাটার মানে কি? যে স্টেট পার্টি একটা ঘটনার বা ঘটনাক্রমের কোনো বিচার প্রসিকিউশনের উদ্যোগ নেবে না, ইনভেস্টিগেশনের উদ্যোগ নেবে না, কোনো ধরনের কোনো উদ্যোগ না নিয়ে তারা টোটাল সিচুয়েশনটাকে রেফার করে দেবে আইসিসির কাছে। সেই ধরনের ঘটনাই কিন্তু কঙ্গো, উগান্ডা, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এবং মালিতে ঘটেছে। এবং আমি বলবো তোমাদেরকে যে একটু আগে যে আইসিসির যে কোয়ালিশন পেজটা দেখালাম, সেখানে গিয়ে তোমরা ইন ডিটেইলস এই সিচুয়েশনগুলো নিয়ে, এই কেসগুলো বর্তমান অবস্থা নিয়ে একটু পড়াশোনা করবে, যাতে তোমরা মানে আমরা নেক্সট ক্লাসে যাতে যখন আমরা এগুলো নিয়ে ডিপার আলোচনা করব তোমরা ভালোভাবে পার্টিসিপেট করতে পারো। স্টেট পার্টিস ইন মোস্ট কেসেস রেফার সিচুয়েশনস উইদিন দেয়ার বর্ডার্স, নট নন, মানে যদিও তারা করতে পারে নন স্টেট পার্টির ঘটনাও রেফার করতে পারে, কিন্তু সাধারণত তারা তাদের বর্ডারের ভিতরের ঘটনাগুলোই তারা করে থাকে। এখন এই যে সেলফ রেফারেল যে আমরা যত্রতত্র যে দেশগুলো করে থাকে, এগুলো নিয়ে কিছু ডিবেট দেখা গিয়েছে। ডিবেটে দেখা যাচ্ছে কিছু দেশ কিছু ঘটনাকে তারা নিজেরা ট্রাই না করেই, মানে একটা যে কমপ্লিমেন্টারি রেজিমের আন্ডারে তাদের যে অব্লিগেশন আছে যে তারা একবারের জন্য তো চেষ্টা করবে বিচারটা করার, ইনভেস্টিগেশনটা করার, সেটা না করেই তারা কিন্তু সরাসরি রেফার করে দিচ্ছে। সেটা কিন্তু এই কমপ্লিমেন্টারি রেজিমের আন্ডারে এটা কিন্তু করা উচিত না। তো সেইখানে এই ইস্যুগুলো আমাদের সামনে চলে এসছে
আমি যে প্রশ্নটা করেছি হোয়াট ইজ দ্য ডিস্টিংশন বিটুইন সিচুয়েশন এন্ড আ কেস, এই জিনিসটা কিন্তু আমরা বলেছি, ব্যাখ্যা করেছি, জাস্ট আমি আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু এখন যেহেতু সময় আর নেই আমি আর এটা নিয়ে বেশি কথা বলবো না। এখন আর্টিকেল 17 অর্থাৎ কমপ্লিমেন্টারি রেজিম নিয়ে আমরা নেক্সট ক্লাসে করব। তার আগে আমি তোমাদের সামনে দুটো প্রশ্ন রাখতে চাচ্ছি যে লুবাঙ্গা কেসে কোর্ট এই কমপ্লিমেন্টারি রেজিম আর্টিকেল 17 এর আন্ডারে কমপ্লিমেন্টারি রেজিম নিয়ে কি অ্যাজিউম করেছিল, এই অ্যাজাম্পশনটা কি ছিল। প্লিজ এই প্রশ্নটা তোমরা নোট নিয়ে নাও। এই প্রশ্নটা কিন্তু অবশ্যই আমরা নেক্সট ক্লাসে শুরুর আগে আলোচনা করে নেব। আর তারপরে দেয়ার ইজ দিস অ্যাডমিসিবিলিটি টেস্ট। ক্যান আইসিসি স্যার কোশ্চেনটা সরি এটা কি ভুলে না আবার কিছু কোশ্চেন দুটো তো স্ক্রিনে দেয়াই আছে স্যার, কোশ্চেন স্ক্রিনে দেয়াই আছে। হ্যাঁ স্ক্রিনে দেওয়া আছে। হ্যাঁ কোশ্চেন দুটো কিন্তু স্ক্রিনে দেয়া আছে, হ্যাঁ একটু দেখে নাও। আরেকটা হচ্ছে অ্যাডমিসিবিলিটি টেস্ট। ক্যান আইসিসি এক্সক্লুড সাম কেসেস ওয়্যার ফর এক্সাম্পল সাম স্টেট আদার দ্যান দ্য রেফারিং স্টেট হ্যাজ ওপেনড অ্যান ইনভেস্টিগেশন। অর্থাৎ ঘানা একটা মামলা আইসিসি কে রেফার করলো, কিন্তু দেখা গেল একটা সিচুয়েশন, দেখা গেল উগান্ডা সেই সেম সিচুয়েশনে একটা ইনভেস্টিগেশন ওপেন করেছে। সেই ক্ষেত্রে এইটাকে কি আমরা কমপ্লিমেন্টারি রেজিম বলতে পারবো? সেই ক্ষেত্রে কি আইসিসি তার জুরিসডিকশন এক্সারসাইজ করতে পারবে? এই প্রশ্ন দুটোই কিন্তু তোমাদের সামনে আমি আজকে রেখে শেষ করব, যাতে আমরা নেক্সট ক্লাসে এই কমপ্লিমেন্টারি জুরিসডিকশন এবং আমি যেটা বলেছি আরো দুটো মামলার নাম আমি লিখে দিচ্ছি, সেই দুটো মামলাও তোমরা একটু দেখে আসবে। আর যতটুকু পর্যন্ত এই পাওয়ার পয়েন্টটা ডেভেলপড হয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে? ওকে সোফার স্যার কেস দুটো কি আজকেই দিবেন? এখনই দিয়ে দিচ্ছি, এই যে জাস্ট লুক ইনটু দ্য কনভারসেশন বার। ওকে স্যার। পেয়েছো? স্যার বেম্বা পাইছি শুধু। আর পরেরটাও পাবে, এখনই পাবে। জি স্যার পেয়ে গেছি দুইটাই। ওকে সো আমরা হ্যাঁ পাইছি। আমরা কিন্তু খুব স্লো আগাচ্ছি, আমি তাড়াহুড়া করছি না এই মুহূর্তে, কারণ কবে খুলবে সবকিছু তো আমাদের জানা নাই। আর এই জিনিসগুলো এমন যে যদি আমি খুব ভেঙে ভেঙে না আগাই তাহলে তোমাদের জন্য পরীক্ষাতে প্রশ্নের উত্তর দেয়া বা আমি চাচ্ছি যে তোমাদের একটা টোটাল আন্ডারস্ট্যান্ডিং এর দিকে আমরা আস্তে আস্তে আগাই, যতটুকুই আমরা পড়ি আমরা যেন টোটাল আন্ডারস্ট্যান্ডিংটা থাকে। ঠিক আছে? আজকে লেকচারের উপরে কারো কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে প্লিজ ইমেল মি। ওকে, সবার কাছে আমার ইমেল অ্যাড্রেস আছে, অথবা যদি ইমেল করতে অসুবিধা থাকে প্লিজ আয়নালকে জানাও, আয়নাল দরকার হলে আমাকে ইমেল করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আর কোনো প্রশ্ন আমি আর এখন নিলাম না। আয়নাল দেখা যাচ্ছে চলে গেছে, বোধহয় ইলেকট্রিসিটি চলে গেছে বা ওর মোবাইলের চার্জ শেষ। তো সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। জি স্যার আপনাকেও ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।